আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাই। দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ঘুষ দুর্নীতির অভিযোগের পর এবার ট্রাইব্যুনালের মতো একটি স্পর্শকাতর জায়গা থেকে সিসিটিভি সিস্টেমের হার্ড ড্রাইভ বদলে ফেলা এবং গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার আমলে গঠিত প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা ঘুষ আর দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজগুলো গায়েব করা হয়েছে কি না সে প্রশ্ন উঠেছে। আবার আইসিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় সাজানো সাক্ষী হাজির করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। সম্প্রতি কয়েকটি মামলায় রাষ্ট্রপক্ষের হাজির করা বেশ কয়েকজন সাক্ষী জেরার মুখে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো নিয়ে আদালত পাড়ায় উঠেছে প্রশ্ন। যেমন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া মামলা ও অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যের চেয়ে এমন কিছু বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন যেগুলো বর্তমান বিএনপি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। আসামি পক্ষের অনেকেই অভিযোগ করেছেন সাজানো সাক্ষী হাজির করা এবং পরে জেরায় তাদের দেওয়া তথ্যে অনেক গরমিল পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব সাজানো সাক্ষী ফেঁসে যেতে পারেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর প্রসিকিউশন। কিন্তু দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পূর্বের বিতর্কের অবসানে তদন্ত কমিটি গঠিত হলেও ঘটেছে সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনা। উঠে এসেছে কম্পিউটার হার্ড ড্রাইভ পাল্টে ফেলার তথ্য। ঘটনার সূত্রপাত হয় 2026 সালের 23 ফেব্রুয়ারি প্রসিকিউটর BM সুলতান মাহমুদের একটি বিস্ফোরক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে অভিযোগ করা হয় 2025 সালের 19 সেপ্টেম্বর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার আসামি সাবেক পুলিশ উপপরিদর্শক শেখ আফজালুল হকের স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সুলতান মাহমুদের দাবি, অর্থের বিনিময়ে পরবর্তীতে আফজালুলকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয় এবং তিনি খালাস পান। প্রসিকিউটর সুলতান আরও দাবি করেন বিষয়টি তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বিষয়টি নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমকে জিজ্ঞাসাবাদ করার কারণে সুলতান মাহমুদকে তিরস্কার করা হয় বলে পোস্টে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত প্রসিকিউটর এবং সাবেক চিফ প্রসিকিউটর উভয়ই এই অনিয়মের কথা অস্বীকার করেছেন। ডেইলি স্টার প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউশনের বিরুদ্ধে এমন অভিযোগের ইঙ্গিত খুবই ভয়াবহ। বেশ কয়েকজন প্রসিকিউটর জানিয়েছেন 2025 সালের 19 সেপ্টেম্বর প্রসিকিউটরের চেম্বারে ওই উপপরিদর্শকের স্ত্রী প্রবেশের পরই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর আসে আসামি পক্ষ থেকে সরাসরি কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সদস্যদের ব্যাপক দুর্নীতি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত 10 মার্চ ট্রাইব্যুনালে নতুন করে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। ওই কমিটি সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার অভিযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এই পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখবে বলে জানানো হয়েছিল। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় প্রসিকিউটর গাজী MS তামিমের বিরুদ্ধে অপরাধীদের পরিবারের সদস্যদের থেকে টাকার ব্যাগ নেওয়ার প্রসঙ্গ উঠে আসে। সেদিন আসলে কি ঘটেছিল তা যাচাই করতে 2025 সালের 13 অক্টোবরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু তিনি দেখতে পান নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ড ড্রাইভে নেই। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, আসলে 6 মরদেহ পোড়ানোর মামলার আসামি আফজালুলের স্ত্রী টাকার ব্যাগ নিয়ে তামিমের রুমে ঢুকেছিলেন। সুলতানের ওই অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া এখন কমিটির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ কয়েক সপ্তাহ পরেই ট্রাইব্যুনালের একটি হার্ড ড্রাইভ বদলে ফেলা হয়েছে যেখানে ঘটনার দিনের তামিমের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ থাকার কথা ছিল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তা জোহাকে সংশ্লিষ্ট ফুটেজ উদ্ধারের নির্দেশ দেওয়ার পর বিষয়টি সামনে আসে। দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ওই সিসিটিভি ফুটেজের বিষয়ে প্রসিকিউটর ও
ও কম্পিউটার ফরেনসিক ইনভেস্টিগেটর তানভীর হাসান জোহা জানান, সিসিটিভি সিস্টেম লকার পরীক্ষা করে দেখা গেছে গুরুত্বপূর্ণ কিছু হার্ড ড্রাইভ প্রতিস্থাপন করা হয়েছে। রেজিস্টার রেকর্ড অনুযায়ী চতুর্থ নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের হার্ড ড্রাইভটি নষ্ট বা হ্যাকড হওয়ার অজুহাতে 2025 সালের 13 অক্টোবর অফিসিয়াল নির্দেশে পরিবর্তন করা হয়। তবে বেশ কয়েকজন প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন, হ্যাকিংয়ের সন্দেহ থাকা সত্ত্বেও কেন ড্রাইভটি ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ না করে বা থানায় জিডি না করে দ্রুত প্রতিস্থাপন করা হলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বারণ জানিয়েছে তারা ওয়ারেন্টির অধীনে নতুন ড্রাইভ লাগিয়ে দিয়েছে, যার ফলে পুরনো ফুটেজ উদ্ধারের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাইব্যুনালের সহকারী উপপরিদর্শক বা এএসআই মোহাম্মদ নাসির উদ্দিন ডেইলি স্টারকে জানিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বরুণ নামে একজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন গণপূর্ত বিভাগের কর্মীদের উপস্থিতিতে নতুন হার্ড ড্রাইভটি বসানো হয়। অবশ্য প্রসিকিউটর গাজী তামিম এই অভিযোগগুলোকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের মতে কোনো ফুটেজ গায়েব হয়নি। তার মতে গত 10 মার্চ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখনো সিসিটিভি ফুটেজ নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেনি এবং জোহাকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সিসিটিভির ফুটেজ গায়েব হওয়া নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে পুনর্গঠিত প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাজানো সাক্ষী হাজির করার অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সজল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ভুলু বেগমকে উপস্থাপন করা হয়। তিনি ট্রাইব্যুনালে দাবি করেছেন তার ছেলে বিএনপি করত বলে তাকে হত্যা করা হয়েছিল, অথচ তার ছেলে নিহত সজল বিএনপির কোনো কমিটির কোনো পদে কখনোই ছিল না। ঘটনার 15 বছর পর ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গিয়ে তিনি বলেছেন, তার ছেলের হত্যার বিষয়ে জয়দেবপুর থানায় মামলা হয়েছিল কিনা সেটিও তিনি জানেন না, এমনকি তার ছেলের শরীরের কোথায় ক্ষতচিহ্ন সেটিও জানেন না। তার ছেলে কয় তারিখ মারা গিয়েছিলেন, কয় তারিখ নিখোঁজ হয়েছিলেন সেসবের কিছুই তিনি আদালতে বলতে পারেননি। আইনজীবীরা বলছেন, একজন মা যার সন্তান নিখোঁজ হওয়ার পর লাশ পাওয়া গেছে তার পক্ষে সেই ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট মৌলিক তারিখ বা ঘটনাগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা তাকে কোথায় জিজ্ঞাসাবাদ করেছেন তা মনে করতে না পারা নির্দেশ করে যে হয়তো তাকে সরাসরি জিজ্ঞাসাবাদই করা হয়নি অথবা তার জবানবন্দি প্রসিকিউশনের আগে থেকেই তৈরি করে দেওয়া হয়েছিল। ভুলু বেগম তার জবানবন্দিতে জিয়াউল হাসানের নাম সরাসরি উল্লেখ করলেও জেরার সময় তিনি স্বীকার করেছেন তিনি অনেক কিছুই পরে শুনেছেন। জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একই মামলায় রাষ্ট্রপক্ষের 1 নম্বর সাক্ষী হলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্য এবং পরবর্তী জেরার নথিগুলো আমাদের হাতে এসেছে। সেসব নথি বিশ্লেষণ করলে দেখা যায় তার সাক্ষ্যের প্রতিটি পর্যায়ে সামরিক শৃঙ্খলা এবং নথিপত্রের অভাবের কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছে। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে বারবার দাবি করেছেন তিনি সেনাপ্রধান হওয়ার পর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য তৎকালীন র্যাবের এডিজি এবং জিয়াউল হাসানকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন। সামরিক বাহিনীর মতো একটি সুশৃঙ্খল সংস্থা যেখানে প্রতিটি ছোট ঘটনাও লিখিত আকারে নথিভুক্ত করার কঠোর নিয়ম রয়েছে, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংবেদনশীল বিষয়ে কেন কোনো লিখিত প্রশাসনিক আদেশ জারি করা হলো না তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি। জেরার সময় তিনি স্বীকার করেন তার এই তথাকথিত মৌখিক আদেশ সংরক্ষণের জন্য কোনো ডিজিটাল সিস্টেম বা লিখিত নথিপত্র ব্যবহার করা হয়নি, অথচ আর্মি অ্যাক্ট অ্যান্ড রুলসের চ্যাপ্টার 1 রুল 3 এবং চ্যাপ্টার 2 সেকশন 19-এ পরিষ্কার বলা হয়েছে উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রেরিত যে কোনো রিপোর্ট বা সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আদেশ অবশ্যই লিখিত হতে হবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন জেনারেল ইকবালের এই দাবি সামরিক আইনের পরিপন্থী এবং প্রমাণের অভাবে তা কেবল একটি ব্যক্তিগত আক্রোশপ্রসূত বয়ান হিসেবে বিবেচিত হতে পারে। সেনাবাহিনীতে যেখানে সাধারণ ছুটি বা বদলির জন্য লিখিত মুভমেন্ট অর্ডার প্রয়োজন হয়, সেখানে জীবনের নিরাপত্তা সংক্রান্ত আদেশ মৌখিক হওয়া প্রায় অসম্ভব। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে দাবি করেছেন জিয়াউল হাসান তার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন কারণ তিনি র্যাবে ডেপুটেশনে কর্মরত ছিলেন, অথচ সেনাবাহিনী আইন ও বিধির বিশ্লেষণ ভিন্ন কথা বলে। আর্মি অ্যাক্ট সেকশন 2 এর
2A অনুযায়ী সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রতিটি অফিসার অবসরপ্রাপ্ত বা বরখাস্ত না হওয়া পর্যন্ত এবং ডেপুটেশনে থাকলেও তিনি সেনা প্রধানের প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণের অধীনে থাকেন। জেনারেল ইকবাল নিজেই স্বীকার করেছেন তিনি জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়েছেন এবং তাকে র্যাবের এডিজি হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, যদি জিয়াউল হাসান সত্যি অপরাধী হতেন তবে সেনাপ্রধান হিসেবে কেন তিনি তাকে পুরস্কৃত করলেন এবং কেন তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন করলেন না? ট্রাইব্যুনালের একটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময় ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে গিয়ে এমন সব মন্তব্য করেছেন যেগুলোর কারণে বর্তমান বিএনপি সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। যেমন তিনি বলেছিলেন 2003 থেকে 2006 সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। র্যাব গঠনের আগে তখনকার বিএনপি সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছিল। এই অপারেশন ক্লিন হার্টের সকল সদস্যকে ইনডেমনিটি দিয়েছিল বিএনপি সরকার, যেটিকে ইকবাল করিম ভূঁইয়া বলেছেন এই ইনডেমনিটি ছিল হত্যার লাইসেন্স প্রদান। আইনজীবীরা মনে করেন গুম খুন সহ বিনা বিচার হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হলে সব আমলের ঘটনাগুলোর বিচার করতে হবে। সেক্ষেত্রে র্যাবের হাতে কথিত ক্রসফায়ারের নিহতের সংখ্যা তখনকার বিএনপি আমলেই বেশি হয়েছিল। প্রশ্ন উঠেছে, সাবেক সেনাপ্রধান হয়েও জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন, এমনকি তিনি আদালতে বলেছেন স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছিল। তিনি বলেছেন সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় সৈন্যদের ডিহিউম্যানাইজ বা অমানবিক করা হয় যাতে তারা মানুষকে কেবল টার্গেট মনে করে। তিনি আরো দাবি করেন এক গুলি এক শত্রু নীতি সৈন্যদের খুনি হিসেবে গড়ে তোলে। এমনকি তিনি জঙ্গিবাদের অভিযোগে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার পক্ষেও গুণগান গেয়েছেন ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী। প্রশ্ন হলো কেন? ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করেন নথিপত্র ওজরা বিশ্লেষণ করে দেখা গেছে জলসিঁড়ি আবাসন প্রকল্প সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ আছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। জেনারেল ইকবাল এই প্রকল্পের চেয়ারম্যান থাকাকালীন সময় জমি অধিগ্রহণ নিয়ে বিপুল পরিমাণ অভিযোগ উঠেছিল। এমনকি ট্রাইব্যুনালের জেরায় উঠে এসেছে জিয়াউল হাসান একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে জলসিঁড়ি প্রকল্পের কিছু দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছিলেন এবং জেনারেল ইকবালের কিছু বেআইনি মৌখিক আদেশ পালন করতে অস্বীকার করেছিলেন। এই অভিযোগ থেকে বাঁচতে তখনকার প্রসিকিউশন টিমের হয়ে সাক্ষ্য দিতে সাবেক এই সেনাপ্রধান আইসিটিতে যেতে বাধ্য হয়েছিলেন কিনা এমন জনশ্রুতিও আছে আদালত পাড়ায়। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনির রোডের বাসা থেকে উচ্ছেদের ক্ষেত্রেও জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার হাত ছিল এমনটাও শোনা যায়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।